नमस्कार, आमी मौसुमी शिलालिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। यदि गल्प पाठ भालो लागे ताहले शेषे एकटा लाइक दिये जेते भुलबेन ना। एखोनो जारा आमार चैनेलटा सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे आमार अनुरोध, प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे नेबेन। पाशे जे बेल नोटिफिकेशनटा आछे सेटा अवश्यई प्रेस करे देबेन। आर गल्प भालो लागले आपनार चेना जानादेर संगे शेयर करते भुलबेन ना। आज शोनाबो साहित्यिक सतीनाथ भादुड़ीर दाम्पत्य सीमान्ते। माছি ছোটে দূষিত ক্ষতের গন্ধ পেয়ে নিবারণের চেষ্টা তদবির করে বদলি হয়েছিল আজবপুর পোস্ট অফিসে। ডাক তার বিভাগের খবর, সবচেয়ে বেশি সংখ্যায় পার্সেল বিলি না হয়ে ফেরত যায় এই পোস্ট অফিস থেকে। সত্যই আজব জায়গা আজবপুর। আধখানা পড়ে ভারতে, আধখানা নেপালে। নেপালের লোক এই স্টেশন থেকে রেলগাড়িতে চড়ে, এখানকার পোস্ট অফিসে চিঠি ফেলতে আসে। এখানকার লোক নেপালে বাজার করতে যায়, মদ খেতে যায়। কাজেই এখানকার লোকের চালচলনও অন্য রকমের। এরা ভোজালি দিয়ে তরকারি কোটে, পুলিশের লোক দেখলে ভয় পায় না। আবগারি বিভাগের লোক দেখলে হেসে পানের দোকানে নিয়ে যায়। এই রকম আবহাওয়াই নিবারণ পোস্টমাস্টারের পছন্দ। অসীমার পছন্দ নয়, কিন্তু উপায় কি? যেমন মানুষের হাতে মা বাপ তাকে সঁপে দিয়েছে। ছোটবেলায় ঠাকুমা নাতনিকে ঠাট্টা করে বলতেন, দেখিস তোর সঙ্গে এমন বরের বিয়ে দেব যে সে রাতে মদ খেয়ে এসে তোকে লাঠি পেটা করবে। অসীমা বলতো, ইস ঝ্যাঁটা মেরে তাকে বাড়ি থেকে বের করে দেব না। তার কপালে ঠাকুমার কথাই ফলল শেষ পর্যন্ত। বিয়ের পর প্রথম যেদিন জানতে পারে স্বামীর নেশা করার কথা, সেদিন খুব কেঁদেছিল। অমন সুন্দর যার চেহারা, সে মানুষে আবার মদ খায়। তারপর গত 7 বছরে আরো কত কি জেনেছে, কত কি শিখেছে, কত কি করেছে। যার স্বামীর নেশার খরচ মাইনের চেয়েও বেশি, তাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়, ইচ্ছা থাক আর নাই থাক। এখানকার লোকে পোস্টমাস্টারকে মাস্টার সাহেব বলে। সেই জন্যই বোধহয় সে প্রথম রাত্রিতেই স্ত্রীর ওপর মাস্টারি ফলিয়েছিল, শিখিয়ে পড়িয়ে তাকে একটু চালাক চতুর করে নেবার সদুদ্দেশ্যে। বলেছিল, হাবাতেদের সঙ্গে খবরদার আলাপ করো না, আলাপ পরিচয় করতে হয় তো বড় লোকের সঙ্গে। যার হাতে কিছু আছে তার হাত থেকেই না কিছু আসতে পারে। আমল না পেলেও বড়লোকের বাড়ির আড্ডার এক কোণায় আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি প্রত্যহ, খবরের কাগজের উপর মুখ গুঁজে। সময় কাজে লেগেছে। তখনই অসীমার মনে হয়েছিল, এমন কার্তিকের মতো যার চেহারা, স্বভাব তার এমন কেন? আগে থেকে এত মতলব ফেঁদে কি সবাই কাজ করতে পারে? যে স্বামী প্রথম রাত্রিতেই এই কথা বলে, সে যে শুধু মুখের উপদেশ দিয়ে ক্ষান্ত থাকবে না এ জানা কথা। এখানে আসবার পরই নেপাল বাজারের শেঠজিকে একদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিল অসীমার সঙ্গে। তারপর একটু চায়ের জল চড়াতে বলে বেরিয়ে গেল থলে নিয়ে বাজার করতে। ফিরল ঘন্টা 2 পর। উপরওয়ালা ইন্সপেকশনে এলে তার জন্য হুবহু এই ব্যবস্থা। এ স্বামীকে চিনতে কি কারো দেরি লাগে? সবচেয়ে খারাপ লাগে তার সম্বন্ধে স্বামীর এই নিষ্পৃহতার ভাব। সে দেখতে সুরূপা নয়, সেই জন্যই বোধহয় তার মনের এই দিকটা আরো বেশি স্পর্শাতুর। তবে নিবারণ রাত্রিতে 8টার মধ্যে বাড়ি ফেরে। এত দুঃখের মধ্যেও এইটাই তার একমাত্র সান্ত্বনা। কিন্তু আজ হলো কি? সমীর ঠাকুরপো সেই 7:30 থেকে যাই যাই করছে। সে বলেছে, বসো না, এত কি বাড়ি যাবার জন্য তাড়া পড়েছে? তবু তো এখনো বিয়ে করনি, তোমার দাদাকে আসতে দাও, তারপর যেও। বেশ লাগে তার সমীর ঠাকুরপোর সঙ্গে গল্প করতে। রেল স্টেশনের মালবাবুর ভাই, আইকম পাশ করে চাকরির চেষ্টা করছে। রোজ আসে, রান্নাঘরে বসে বৌদির সঙ্গে গল্প করে। 8টা বাজলো, 9টা বাজলো, তবু নিবারণের ফেরবার নাম নেই। অসীমা জানে
যে নিবারণ আজ আলোয়ান মুড়ি দিয়ে গিয়েছে, অর্থাৎ আজ কিছু কাঁচা পয়সা সে হাতে পাবে, সেই জন্যই দেরি হচ্ছে না তো? 6 বছরের ছেলে ফন্টে, সে অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে কেন? খাওয়া হলে সবাই এলো শোবার ঘরে। ঘরের কোনায় স্বামীর খাবার ঢেকে রেখে আবার তারা বসল সুখ দুঃখের গল্প করতে। জিমি কুকুরটা অনবরত ডাকছে। 10টা বাজল, তবু নিবারণ আসে না। মশারির ভিতর কেন যেন ফন্টের ঘুম আসছে না আজ কিছুতেই। কটায় খাও তুমি রোজ ঠাকুরপো? ঘরে রুটি ঢাকা থাকে, যখন খুশি খাই। তবে আর এত উসকুস করছো কেন যাবার জন্য? না, অনেক রাত হলো। দাদার আজ হলো কি? কে জানে, কোথাও কোনো ড্রেন টেনে পড়ে রয়েছে বোধহয়। কথার মধ্যে বিরক্তি সুস্পষ্ট। নিবারণের মদ খাওয়ার কথা এখানে সবাই জানে। এ কথা বলতে সমীর ঠাকুরপোর কাছে লজ্জা নাই। পাছে আবার সমীর নিবারণের বাইরে রাত কাটানোর অন্য অর্থ করে নেয়, সেই জন্যই অসীমা মদ খাওয়ার দিকটার উপর জোর দিয়ে কথাটা বলল। স্বামী বাইরে রাত কাটায়, এ কথা জানাজানিতে শুধু বাইরের লোকের কাছেই লজ্জা নয়, নিজের কাছেও নিজে ছোট হয়ে যেতে হয়। হঠাৎ অসীমার খেয়াল হলো যে ফন্টের সম্মুখে তার বাপের মদ খাওয়ার গল্প করাটা ঠিক নয়। চলো ঠাকুরপো, আমরা ও ঘরে গিয়ে বসি। কিরে ফন্টে, তোর ভয় করবে না তো আমরা ও ঘরে গিয়ে বসলে? মাঝের দরজা তো খোলাই থাকলো। মাঝের দরজা খুলে তারা গিয়ে বসল পোস্ট অফিসের ঘরে। জিমি, চুপ করলি না, জ্বালাতন। এই মানসিক অবস্থা, এমন দরদি শ্রোতা, নিজের দুঃখের কথা বলবার সময় অসীমার চোখের জল বাদ মানেনি। 11টার পর সে নিজের থেকেই সমীরকে চলে যেতে বলেছিল। যাবার সময় সমীর আশ্বাস দিয়ে গিয়েছিল, দাদা রাত্রিতে আসবেন ঠিকই, 12টা-1টা হতে পারে। সে তো নিশ্চয়ই। বলেই নিজের কানেই বেখাপ্পা লাগলো কথাটা। এত জোর দিয়ে ও কথা বলবার কোনো দরকার ছিল না। শুধু সমীরকে কেন, নিজের মনকেও সে ফাঁকি দিতে চায়। নিজেকে স্তোক দেবার জন্য ঘরের আলোটা শোবার আগে নেবালো না। নেবানোর অর্থ হতো নিবারণ যে আজ আসবেও না, খাবেও না, এ বিষয়ে সে নিঃসন্দেহ। খাটের তলায় ইঁদুর খুটখুট করে, ডাকঘরে ঘড়ি বাজে, বিছানায় শুয়ে শুয়ে সে কত কি ভাবে, আর চোখের জলে বালিশ ভেজে সারা রাত। পণ্যমূল্যের অতিরিক্ত তার কি আর কোনো দামই নাই স্বামীর চোখে? স্বামী সবচেয়ে বেশি ভালোবাসে মদ, তারপর টাকা, কিন্তু তারপর জিমিটারও আজ হলো কি? সেও সারা রাত ডেকে ডেকে সারা। শেষ রাত্রিতে চোখের পাতা কখন যেন বুঝে এসেছিল। ঘুম ভাঙল হঠাৎ। এখনো ভালো করে সকাল হয়নি। ফোনটে হাত দিয়ে ঠেলছে, দরজায় কড়া নাড়ার শব্দ। মনের তিক্ততা ঘুমিয়েও কাটেনি। কড়া নাড়ার শব্দের অধীর রূঢ়তা মেজাজ আরো খারাপ করে দেয় অসীমার। জেগে রয়েছিস, উঠে দরজাটা খুলে দিতে পারিস না, বুড়োধারী ছেলে। চুল ধরে টানাটা এত অপ্রত্যাশিত এই ভোরবেলাতে যে ফোনটে কাঁদতে ভুলে গেল। রামদেনীর মা কড়া নাড়লে এর আগেও তো কতদিন মাকে ডেকে তুলে দিয়েছে। তার জন্য কোনোদিন তো মাকে রাগ করতে দেখেনি। মশারি থেকে বেরিয়ে দুম দুম করে পা ফেলে মা দরজা খুলে দিতে গেল। খটাং করে শব্দ হলো। রাগ করে খিল খুললে ওই রকম শব্দ হয়। জিমিটা নিশ্চয় ছুটে বেরিয়ে গেল বাইরে। ও কি, মা এমন দৌড়িয়ে ঘরে ঢুকলো কেন? বিড়াল আসেনি তো? মা খপ করে একখান পুরনো খবরের কাগজ টেনে নিল, ঢাকা তুলে বাবার জন্য রাখা ভাতগুলোকে খবরের কাগজের উপর ঢালছে। খবরের কাগজে আবার ভাত রাখে নাকি লোকে? জিমির জন্য নিশ্চয়ই। মা আর চোখে দরজার দিকে তাকাচ্ছে। মা মিছিমিছি ভয় পাচ্ছে, জিমি বুঝি এখনই ঘরে ঢুকে ওই ভাত খেয়ে নেবে। জিমি যে চলে গিয়েছে বাইরে। মশারির ভেতর থেকে ফোনটে সব দেখছে। যত দেখছে ততই অবাক হচ্ছে। মার কাণ্ড কারখানা আজ সে ঠিক বুঝতে পারছে না। এক মুঠো ভাত মা আবার থালায় রাখল।
ডাল তরকারি দিয়ে মেখে সেই ভাতের দলাটাকে সারা থালার ওপর একবার বুলিয়ে নিচ্ছে। ডাঁটা চচ্চড়িটা থালার একপাশে রেখে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিল। মা দরজার দিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে, একবার মশারির দিকেও তাকালো। ও কি, মা ডাঁটা চিবুচ্ছে এই সাত সকালে, বাসি মুখে? ভুল দেখছে না কিসে? না, ওই তো ডাঁটা ছিবড়ে বার করে থালার উপর রাখলে। মা তার মশারির দিকে তাকাচ্ছে। এরকম সময় মার দিকে তাকাতে নাই, মা লজ্জা পাবে। তাই ফোনটে চোখ ফেরালো জানলার দিকে। রামদেনীর মা আসছে জানলার দিকে। অসীমা সত্যি তাকিয়েছিল মশারির দিকে। সে দেখছিল বাইরে থেকে বোঝা যায় নাকি এখন মশারির ভেতর কে আছে না আছে। না, যাক, তবু নিশ্চিন্ত হতে পারছে কোথায় অসীমা? মুহূর্তের মধ্যে সে কত দিক সামলাবে? তার মতো অবস্থায় যে পড়েছে সেই জানে। সে বুঝতে পারেনি যে দরজায় কড়া নাড়ছিল রামদেনীর মা। ভেবেছিল বুঝি ফোনটের বাবা। হঠাৎ ঘুম ভাঙবার পর ঠাহর পায়নি। ভাগ্যে ঠিকে জি রামদেনীর মা কোনোদিনই শোবার ঘরে ঢোকে না। জল খানিকটা মেঝেতে ফেলে ডাল তরকারি মাখানো হাতটা ডুবিয়ে ধুয়ে নিল গ্লাসের মধ্যে অসীমা। রামদেনীর মা দোরগোড়ায়। এঁটো থালা বাসনগুলো তার হাতে দেবার সময় অসীমা চোখ নামিয়ে নেয়। কুয়াতলায় মুখ ধুতে যাবার আগে শোবার ঘরের দরজা আবজে দিতে ভোলে না। স্বামী রাত্রিতে ফেরেনি এই কথাটা ঝিকে জানতে দিতে চায় না সে। বীর বাহাদুর নেপালি বাইরে থেকে ডাকে, মাইজি। এই ডাকঘরের ঠিকানায় নেপাল এলাকার যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলোকে ঘরোয়া ব্যবস্থায় বিলি করবার জন্য বীর বাহাদুর প্রত্যহ নিয়ে যায়। তার কাঁধে ডাকের ঝুলি। জিবি লেজ নাড়তে নাড়তে তার গায়ে উঠবার চেষ্টা করছে। রামদেনীর মা কাজ সেরে বেরিয়ে যাচ্ছিল। বীর বাহাদুরকে বলে গেল, আজ বোধহয় একটু দেরি হবে মাস্টার সাহেবের, এখনো ঘুমুচ্ছে, কাল রাতে বোধহয় চলেছে খুব। বোতল থেকে মদ ঢালবার মুদ্রা দেখিয়ে হাসতে হাসতে চলে যায়। অসীমা এসে দাঁড়িয়েছে। বীর বাহাদুর, তুই একটু ঘুরে ঘেরে আয়। ঠোঁটের কোনায় হাসি এনে চোখের ইশারায় বীর বাহাদুর বুঝিয়ে দিল যে রামদেনীর মা বহুদূরে চলে গিয়েছে। অত সাবধান হয়ে কথা বলবার দরকার আর নাই। মাস্টার সাহেবের কথাতেই তাড়াতাড়ি এলাম সাইকেলে, তিনি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। হেঁটে আসছেন কিনা? কেন তাকে তাড়াতাড়ি পাঠিয়েছে সে কথার কোনো মূল্য নাই অসীমার কাছে। দেখা হলো কোথায় মাস্টার সাহেবের সঙ্গে? জিজ্ঞাসা করবার সময় কোনঠায় বীর বাহাদুরের মুখের দিকে সে তাকাতে পারে না। আমার বাড়িতেই তো তিনি সারা রাত। মনটা হালকা হালকা লাগে। সারা রাত? বীর বাহাদুর অধৈর্য হয়ে পড়েছে। মাথায় তার গুরু দায়িত্ব। ডাকের থলে থেকে একটা পার্সেল বার করতে করতে বলে, এটাকে দেবার জন্য কাল রাতেও একবার এসেছিলাম। রাত্রিতে? কটার সময়? কেন, খুব দরকারি নাকি? দরকারি না হলে কি আর অত রাতে নিয়ে এসেছিলাম? মাস্টার সাহেব তখন নেশায় চুর, উনি কি তখন আসতে পারেন? তবে রাত্রিতে দিলি না কেন? একটু দ্বিধাজড়িত স্বরে সে বলল, দেখলাম ডাকঘরের মধ্যে আপনি আর মালবাবুর ভাই গল্প করছেন। বাইরের লোকের সম্মুখে তো জিনিসটা দিতে পারি না আপনার হাতে। রাত দুপুরে পোস্ট অফিসের সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকারও বিপদ আছে, তাই চলে যেতে হলো। গিয়ে মাস্টার সাহেবকে বলতেই তিনি চোটে আগুন মালবাবুর ভাইয়ের ওপর। ওই নেশার মধ্যেও জ্ঞান টনটনে। বলে, ভোজালি লে আও বীর বাহাদুর, আভি লে আও, খুন করব ছোঁড়াটাকে আমি। কি চিৎকার, সে কি সামলানো যায়? শিহরণ খেলে গেল অসীমার সারা দেহে। বহু আকাঙ্ক্ষিত অথচ অনাস্বাদিত একটা জিনিসের স্বাদ সে পাচ্ছে। খুব ভালো লাগছে শুনতে। ও থামল কেন? আরো বলুক। ভয়ের অভিনয় করে সে বলে, তাই নাকি? ওরে বাবারে, তাহলে কি হবে? তাহলে আমি কি করি? তখনই আসছিল নাকি ভোজালি নিয়ে? বীর বাহাদুর এ প্রসঙ্গ চাপা দিতে চায়। না না, কিছু ভাববেন না মাইজি, নেশা যে মানুষ হাঁটতে পারছে না সে মানুষ তখন আসছে ভোজালি নিয়ে মারতে, আপনিও যেমন।
নানা বীর বাহাদুর, যত নেশাই করুক জ্ঞান মাস্টার সাহেবের টনটনে থাকে, জানি তো তাকে। থাকে তো থাকে, তাড়া দিয়ে উঠেছে বীর বাহাদুর। বাড়িতে আগুন লাগলেও বাজে গল্প করা ছাড়বে না এই মেয়ে মানুষের যাত্রা। সে কাজের কথা পারে। এই নিন মাইজি পার্সেলটা, সব ঠিক করা আছে, আপনি শুধু সেলাইটা করে রেখে দিন এখনই, একটুও দেরি করবেন না, মাস্টার সাহেবই এলেন বলে। এসেই সেলাইয়ের ওপর গালা মোহরগুলো ঠিক করে বসিয়ে দেবেন। শেঠজি রাত 10টার সময় মাস্টার সাহেবের কাছে একটা জরুরি খবর পাঠিয়েছিলেন, সেই জন্যই না এত তাড়া। জরুরি খবর? আর বলতে হবে না, মুহূর্তের মধ্যে অসীমা বুঝে গিয়েছে খবরটা কিসের। কেনই বা বীর বাহাদুরকে নিবারণ তখনই পাঠিয়েছিল। আসবার মতো অবস্থা থাকলে নিজেই আসত। ইন্সপেকশন অফিসার ডাকঘর খুলবার সময়ের আগে বোধহয় আসবেন না। অফিসারদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সব অসীমার জানা। পার্সেলটা সেলাই করতে আধ ঘন্টাও সময় লাগবে না। ফোনটে, জামা জুতো পরে নে। বীর বাহাদুর, ফোনটাকে একটু বেড়াতে নিয়ে যেত। অসীমা ঘরে ঢুকলো চুল আঁচড়ে শাড়ি বদলে নিতে। চায়ের জল একটু পরে চড়ালেই হবে, কিন্তু সময় আর পাওয়া গেল না। সবে সেলাই করতে বসেছে পার্সেলটা। মোটর গাড়ি এসে থামল পোস্ট অফিসের সম্মুখে। একখানা ছোট, একখানা বড় গাড়ি। এ তো কেবল ইন্সপেকশনের উপর বলা নয়, এ যে অনেক লোক। ডাক বিভাগের অফিসার, আবগারি বিভাগের অফিসার, পুলিশের অফিসার, নিবারণ নিজে, পুলিশ কনস্টেবল। পথে দেখা হয়ে গিয়ে থাকবে নিবারণের সঙ্গে। তাহলে তো স্বামীর সমূহ বিপদ। এত বড় বিপদের মুখে অসীমা কোনোদিন পড়েনি। হে মা কালী, বাঁচাও। ভয় কি করবে ঠিক করতে পারে না। পার্সেলের ভিতরের গাঁজার পুঁটলিটাকে সে কয়লা গাদার নিচে রাখে। পার্সেলের উপরের ন্যাকড়ার মোড়কটাকে উনুনের মধ্যে ফেলে দেয়। হে মা কালী, গালা আর ন্যাকড়া পোড়া গন্ধটা যেন হাওয়ায় পোস্ট অফিসের উল্টো দিকে উড়ে যায়। এখন একবার নিবারণের সঙ্গে একলা দেখা করতে পারলে সুবিধা হতো। বাড়ি ঘিরে ফেলেছে পুলিশে। গুটি গুটি লোক জমতে আরম্ভ হয়েছে। নিবারণ অফিসারদের বলছে, অফিসের চাবি বাড়িতেই আছে। সে সঙ্গে করে নিয়ে যায়নি বাড়ি থেকে বার হয়ে যাবার সময়। বাড়ির ভিতর দিয়েও পোস্ট অফিসের ঘরে ঢুকবার আর একটা দরজা আছে। বাড়িতে আছে স্ত্রী আর একটি 6 বছরের ছেলে। আর বাইরের লোকের মধ্যে আসে ঠিকেজি রামদেনীর মা। পুলিশ এখন স্ত্রীর সঙ্গে নিবারণকে দেখা করতে দিতে রাজি নয়। একজন এসে অসীমার কাছ থেকে পোস্ট অফিসের চাবিটা নিয়ে গেল। ডাকঘরের টেবিলে 2টি চায়ের কাপ। এ আবার এখানে কোত্থেকে এলো বলেই নিবারণ কাপ দুটোকে টেবিলের নিচে নামিয়ে রাখল। অফিসাররা পার্সেল সংক্রান্ত খাতাপত্র দেখতে চাইলেন। কালকের তারিখে এই যে এত নম্বরের পার্সেল সম্বন্ধে লিখেছেন, এই নামের কোনো ব্যক্তি ওখানে নাই। এটা আজ কলকাতায় ফেরত পাঠানো হবে প্রেরককে। দেখি সেই পার্সেলটা। সিন্দুক থেকে সেটাকে বার করে দিতে গেল নিবারণ। শেষকালে মুখ কাঁচুমাচু করে স্বীকার করতে বাধ্য হলো যে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশের ঘর থেকে অসীমা সব শুনতে পাচ্ছে। নিবারণ নিজেই প্রথম কথা তুলল, নিশ্চয়ই পার্সেলটা কেউ চুরি করেছে। তার মনে আছে যে সে কাল পার্সেলটা সিন্দুকে রেখেছিল। তারপর সারা রাত সে বাড়িতে ছিল না। বাইরের তালা যখন ভাঙা নয়, তখন চোর নিশ্চয়ই ঢুকেছে বাড়ির ভেতর দিক দিয়ে। বীর বাহাদুরের কাছ থেকে স্বামীর সম্বন্ধে নতুন একটা খবর পাওয়ার পর থেকে অসীমার মনে নতুন নেশা লেগেছে। আসন্ন বিপদের মুখেও সে নেশার আমেজ কাটেনি। মাঝের খোলা দরজা দিয়ে নিবারণের চোখ মুখের ভাব সে একবার দেখে নিল। মনে হলো যেন ঈর্ষার রেশের সন্ধান পাচ্ছে সেখানে। বাড়ির হাটে তার নিজের ফেলা নিজের মূল্যের প্রথম স্বীকৃতি। অফিসাররা এইবার বাড়ির ভেতর ঢুকলেন অসীমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবার জন্য। তার বেশভূষার আড়ম্বর প্রথমেই তাদের দৃষ্টি আকর্ষণ করে। কাল বিকেলের পর থেকে পোস্ট অফিসের ঘরে কেউ ঢুকেছিল? না। স্বামীর চোখের লেখা দেখবার নেশা তখন অসীমাকে পেয়ে বসেছে। হাঁ হাঁ করে উঠেছে নিবারণ। কি বলতে হবে
স্ত্রীকে তার ইঙ্গিত দেবার জন্য। মেয়ে মানুষ, ভয় মিছে কথা বলছে হুজুর। মিছে কেন হতে যাবে? কেউ ঢোকানি ও ঘরে? কেউ ঢোকানি তো? দুটো চায়ের কাপ কেন ছিল টেবিলের ওপর? চটে উঠেছে নিবারণ। ও কালকে দুপুরে, তুমি যে দুপেয়ালা চা খেয়েছিলে একসঙ্গে। ঘরের বাক্স প্যাঁটরা সার্চ করা হলো। অফিসার শুধু বললেন, নতুন নতুন জরিদার বেনারসি শাড়ি আপনার অনেকগুলো দেখছি। হ্যাঁ, ওগুলো বিয়ের সময় পাওয়া। এছাড়া আর কোনো কথা বার করা গেল না অসীমার মুখ থেকে। ফোনটাকে ডাকা হলো। টফি লজেন চুষকে সে বলল যে সমীর কাকা কাল রাত্রিতে মার সঙ্গে ও ঘরে গল্প করছিল, আর মা মাতালের ভয় কাঁদছিল। বাসি মুখে ডাঁটা চিবুবার কথা যে বলতে নাই তা সে জানে। দারোগার প্রশ্নের উত্তরে রামদেনীর মা বলল যে কাল রাত্রিতে সমীর এখানে ছিল। তাহলে আপনাদের স্বামী স্ত্রী দুজনকেই থানায় যেতে হয় আমাদের সঙ্গে। আরও অনেক কথা জিজ্ঞাসা করবার আছে। ফোন থেকে অফিসার গাড়ির সম্মুখে নিজের পাশে বসিয়ে নিলেন। অসীমা নিবারণ বসল ভ্যানের পিছন দিকে। পথ থেকে পুলিশ সমীরকেও ভ্যানে তুলে নিল। সে বসল একা অন্য দিককার বেঞ্চে। সবাই নির্বাক। ধুলো উড়িয়ে গাড়ি চলেছে। সে ধুলো খেতে খেতে মালবাবু সাইকেল চালিয়ে আসছেন গাড়ির পিছনে পিছনে। সমীর গাড়ির বাইরের দিকে তাকিয়ে রয়েছে। তার বেঞ্চের দিকটায় ছায়া, আর অসীমাদের বেঞ্চের দিকটায় রোদ্দুর পড়েছে। হঠাৎ অসীমা উঠে সেই বেঞ্চটাতে গিয়ে বসল। ভাবে মনে হলো যে সে রোদের হাত থেকে বাঁচতে চায়। বসবার সময় অসীমা স্থির লক্ষ্য রেখেছে নিবারণের চোখের উপর। নিবারণও তার দিকে তাকিয়ে। যাতে পুলিশরা না দেখতে পায় সেই জন্য সে হাতখানা বেঞ্চের নিচে নামিয়ে স্ত্রীকে ইশারা করল সমীরের দিকে আরো ঘেঁষে বসতে। স্ত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসাসূচক ব্যঞ্জনাও তার চোখে মুখে নির্লজ্জ ছাপ ফেলেছে। ঈর্ষার চিহ্নও নাই সেখানে। যা ভাবতে ভালো লাগে সেইটাকেই সত্যি বলে ধরে নিয়েছিল এতক্ষণ অসীমা। এতক্ষণে মিষ্টি ভুলের নেশা কাটে। চূড়ান্ত অপমানে মাথায় আগুন জ্বলে ওঠে। কেন ওর কাছে ঘেঁষে বসবো কেন? হুকুম? অসীমা এসে ধপ করে বসল নিবারণের পাশে। তারপর আবার উঠে দাঁড়ালো গাড়ির পার্টিশানের লোহার জাফরি ধরে। শুনছেন পুলিশ সাহেব, এই লোকটাই চুরি করেছে। এই ঠক জোচ্চোর মাতালটা অন্যর ঘাড়ে দোষ চাপাতে চায়, আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে। সব সত্যি কথা বলবো আমি। আমার জেল হয় হোক। কলকাতার লোকেদের সঙ্গে এর আর নেপাল বাজারের শেঠজির শার্ট আছে। যেসব লোক 7 জন্মেও এখানকার নয় তাদের নামে কলকাতা থেকে পার্সেল আসে। এখানে সে নামের লোক পাওয়া যাবে কোথায়? ফেরত যায় সেসব পার্সেল। পার্সেলে আসে রেশমি শাড়ি, টাকা, আরো কত কি। সেসবই মাতালটার মজুরি। সেটা বার করে নিয়ে এরা পার্সেলের মধ্যে ভরে দেয় নেপালের সস্তা গাঁজা। যে গাঁজার দাম নেপালে 4 পয়সা, তার দাম কলকাতায় 1.5 টাকা। কলকাতা থেকে যে মিথ্যা পার্সেল পাঠায় সেই আবার গাঁজা ভরা পার্সেল ফেরত পায়। অনেক দিন থেকে এই করে আসছে এরা। আমার মুখ বন্ধ করবার জন্য আমাকে দিয়ে গাঁজা ভরা পার্সেল সেলাই করায়। যাদের হাতে এত লোকজন, যারা শিলমোহর বাঁচিয়ে সেলাই কাটতে জানে, তারা কি আর সেলাই করবার একটা লোক পেত না ইচ্ছা করলে? শুধু আমার মুখ বন্ধ করবার জন্য আমায় রেশমি শাড়ি দিয়েছে। লোকটা কি কম বদমাইশ? 3 বছর পরে কি করবে সেসব ওর আজকে থেকে ছক কাটা থাকে। একটা কথাও লুকোবো না আমি হুজুর। গলায় পাথর বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে মা বাপ। বিয়ে না ছাই, ইচ্ছা করে যেখানে 2 চোখ যায় চলে যেতে। পারিনি শুধু ফোন টেটার মুখ চেয়ে। জেলে ওকে আমার কাছে থাকতে দেবেন পুলিশ সাহেব? তাহলেই আমি সব সত্যি কথা বলবো। এতক্ষণে নিবারণ কথা বলল। কি পরিমাণ বদ দেখেছেন তো হুজুর মেয়ে মানুষটা? নাগরকে বাঁচিয়ে স্বামীকে জেলে পুরতে চায়। তার মুখে উদ্বেগের চিহ্ন পর্যন্ত নাই। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।